সেই রোহিঙ্গারা সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালান। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। যেখানে জেনোসাইড চলেছে, প্রতিদিন হিন্দুদের বাড়ির মেয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় প্রতিবাদ? এই পার বাংলা ওপার বাংলা এক, দিবে আর নিবে মিলাবে মিলিবে, এসব চালাকি সহ্য করবে বাঙালি? আমি আবার সেই রোহিঙ্গারা সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালান। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। আদালতের নির্দেশের কোনো মান্যতা সরকারের কাছে নেই, তৃণমূল কংগ্রেসের কাছে নেই। আজকে আবার সেটা নতুন করে প্রতিষ্ঠিত হল। আমাদের 3 জন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন, শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল। তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন তিনি 60 জন বিধায়ককে নিয়ে কুচবিহার যাবেন, কিন্তু কুচবিহার যাবার পথে তাকে আক্রান্ত হতে হলো। তিনি যেই কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারিতে যাচ্ছিলেন। আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল 60 জন নয় 5 জন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এর সুরক্ষার দায়িত্ব পুলিশের, কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যার অবস্থান, যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর পরে, তিনি আক্রান্ত হলেন। তার উপরে এই প্রাণঘাতী আক্রমণ চলল একটি মসজিদের সামনে, যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে, যেখানে বিভিন্ন সময় জামাতের কাজকর্মের জন্য মানুষের সামনে তার প্রসিদ্ধি এসেছে। আজকে সেখানে সেই রোহিঙ্গারা সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে একটা হামলা চালান। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে, সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না। আমরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আজকে পথ অবরোধ করছেন আমাদের কর্মীরা বিরোধী দলনেতার উপরে এই আক্রমণের প্রতিবাদে। এবং শুধু আজকের ঘটনা নয়, রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন রাজ্য সভাপতি যেখানে যেখানে গেছেন তার 90% ক্ষেত্রেই হাইকোর্টের দরজায় গিয়ে তাদের কড়া নাড়তে হয়েছে অনুমতি পাওয়ার জন্য। পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না। কোভিডের সময় আমাদের সাংসদ বিধায়করা তারা নিজের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ বন্টন পর্যন্ত করতে পারেন। এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে। আজ এই মুহূর্তে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই, আর তার মধ্যে এই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্য তারা বিভিন্ন সময় একটা উগ্র বাংলা প্রাদেশিকতার রাজনীতির জন্ম দিচ্ছেন, যে রাজনীতি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবং ছোট ছোট কাজে যারা নিযুক্ত আছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের জীবন জীবিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছে। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল 0.76 মিলিয়ন টন তার সন্ধান পাওয়া গেছে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো এখান থেকে আমরা পেতে পারি। এটাকে কোনোভাবেই বাণিজ্যিক কারণে নিয়ে আসা যাচ্ছে না, কারণ রাজ্য সরকার এখানে কোনো পার্টিসিপেশন করছে না। শুধু তেল কিংবা ন্যাচারাল গ্যাস নয়, শুধু ম্যাঙ্গানিজ ওর নয়, এখন এই রেয়ার আর্থ মিনারেল নিয়েও তৃণমূল কংগ্রেসের অসহযোগিতা, তৃণমূল কংগ্রেসের উদাসীনতা রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। একটা সরকার শুধুমাত্র খেলা মেলা উৎসবের মধ্যে দাঁড়িয়ে আছে। বুথে গিয়ে বলছে 10 লক্ষ টাকা দেব, পাড়ায় পাড়ায় সমাধান। আরে তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা, তার সমাধান মানুষ কয়েক মাসের মধ্যে করে দেবে। যারা একদিকে হলফনামা দিচ্ছেন যে আমরা দিয়ে দিতে পারবো না, রাজ্যের দেও করের কোটি কোটি টাকা খরচা করে যারা নামি দামি কংগ্রেসি উকিলদের দাঁড় করাচ্ছেন,
তারা পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের পেনশনভোগীদের, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছেন, কিন্তু তারাই আবার অন্য জায়গায় এই হরিলুটের রাজনীতি চালিয়ে যাচ্ছেন। একটা সরকার সে 200 কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করে ফেলে শুধুমাত্র আইনের ফাঁক নিয়ে, তারপরে তার কোটি কোটি টাকা খরচা করে প্রসাদ বিতরণ চলেছে। এখন বলছে আমি পাড়ায় পাড়ায় গিয়ে টাকা পৌঁছে দেবো। কার টাকা? কিসের টাকা? কিভাবে টাকা দেবেন? সরকারের প্রাতিষ্ঠানিক লুটের কারণে, উদাসীনতার কারণে, দুর্নীতিকে ঢাকবার কারণে হাজার হাজার ছেলে মেয়ে আজকে রাস্তায় বসে আছে। আজকে অবস্থা যায়নি। আরো ভয়ানক, আমাদের কলকাতা স্টক এক্সচেঞ্জ যা ছিল একসময় বম্বে স্টক এক্সচেঞ্জের থেকেও আগে, যার ভলিউম, প্রতিদিনের ট্রানজাকশন, বা আধুনিক ভারতবর্ষে কলকাতা স্টক এক্সচেঞ্জের বাইরে আজকে সেখানে দুর্নীতি বা সেখানে ফেক ট্রানজাকশন এত বেশি বেড়েছে, আজকে কলকাতা স্টক এক্সচেঞ্জ চিঠি দিয়ে তারা জানাচ্ছে যে তারা কলকাতা স্টক এক্সচেঞ্জকে বন্ধ করে দিতে চায়। এই ধরনের ভয়াবহ অবস্থা একটা প্রজন্মকে, দুটো প্রজন্মকে ধ্বংস করে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি। একটা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার যে নিদর্শন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করলে, এর আগে অতীতে কোনোদিন এই জিনিস দেখা যায়। আজকে দুর্ভাগ্যজনকভাবে আমারই একটি প্রশ্নের উত্তরে আজকে জানানো হচ্ছে যে সেবির কাছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু সেবির কাছে তারা বলছেন, মানে আমাদের পঙ্কজ চৌধুরী তিনি আমাকে আজকে উত্তর দিয়ে জানিয়েছেন যে 18 February 18, 2025 CSE submitted a proposal for voluntary exit as a stock exchange under the SEBI prescribed exit policy for stock exchanges. The proposal is currently under examination by SEBI. সেবি কে চিঠি লিখে কলকাতা স্টক এক্সচেঞ্জ তারা তাদের দরজায় তালা ঝুলিয়ে দিতে চাইছে। আজকে কোথায় যাবে পশ্চিমবঙ্গ? রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই। এ রাজ্য থেকে একজনের পর একজন শিল্পপতি আজকে পুঁজি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। শুধু এই ফ্লাইট অফ ক্যাপিটালে নয়, আজকে যদি এখান থেকে স্টক এক্সচেঞ্জ চলে যায়, তাহলে আগামী দিনে এখানে কি বার্তা যাবে শিল্পপতিদের কাছে? কোন বড় শিল্পপতি এখানে আসবেন বড় শিল্প তৈরি করতে? শিল্প ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্য কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্পায়ন হচ্ছে একমাত্র পথ, না হলে হাজার হাজার শিক্ষিত ইঞ্জিনিয়ারদের, শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি হবে না, অ্যানসিলারিজ বাঁচবে না। আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বুদ্ধদেব বাবু বলেছিলেন। মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে বললেন যে হাসি খুশি নাকি একটা বললেন, দুই বোন দুজনে হাসছে, কার যে শক্তি ব্যাপার। এখন তো দেখা যাচ্ছে স্টক এক্সচেঞ্জে উঠে যাচ্ছে এখান থেকে। এই দৃশ্য, মানে এই ঘটনা পশ্চিমবঙ্গের জন্য, মানুষের জন্য, ভারতবর্ষের অর্থনীতির জন্য অ্যালার্মিং। আজকে অবস্থা তৈরি করেছে একটা রাজনৈতিক দল, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকা। আজকে 4 জন তাদের সাসপেন্ড করা হলো, 2 জনের বিরুদ্ধে, অফিসারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে। এখনো এসআইআর শুরু হয়নি এখানে, তার আগেই বিহারে শুরু হয়েছে, এখানে মৃত্যু ঘণ্টা বেজে গেছে। কিসের কারণে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য, যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না, মানবো না। ওরা মারা গেছে বলে কি ওরা মানুষ নয়? ওদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে। এ কি ধরনের দাবি? রোহিঙ্গাদের নাম ভারতবর্ষে থাকবে, যারা এই দেশটাকে দারুল হার্ব বলে একদিন দেশটাকে ভেঙে টুকরো করে দিল, আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল, আবার তারা আবার এপারে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলবে না। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন, জেলা শাসকদের উদ্দেশ্যে বলছেন, বিএলএদের উদ্দেশ্যে বলছেন, একজনের নাম যেন বাদ না যায়। এ তো সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা। মুখ্যমন্ত্রী নিজে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একটি সাংবিধানিক পদে আছেন, তিনি প্রশাসনিক প্রধান। আজকে যদি এই ঘটনা হয়, তাহলে সারা ভারতবর্ষে বাংলার সম্পর্কে কি বার্তা গেল আজকে?
এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন। তৃণমূল যাচ্ছে, তৃণমূল যাবে, তৃণমূল চলে যাচ্ছে, আবার যাবার আগে এই জন্য এই ধরনের আক্রমণ চলেছে। একদিকে বিজেপির ওপরে আক্রমণ করছে, মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিজেপি বিরোধীদের প্রতি আক্রমণ করবার জন্য দলের কর্মীদের প্রতি তাদের একটা প্ররোচনা দেওয়া হচ্ছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে খুন করছে বেলা শেষে। একদিকে মরছে মুসলমান, মারছে মুসলমান, যে মারা যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে। আর অন্য জায়গায় গিয়ে বলছে বাঙালি। কে বাঙালির কথা বলছে? তৃণমূলের নৈতিক রাজনৈতিক অধিকার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাঙালি নিয়ে কোনো কথা বলেন? এই কলকাতা, এই দিল্লির বুকে যেদিন বন্দে মাতরমকে প্রত্যেক সরকারি স্কুলে গাইবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল, সেদিন মুখ্যমন্ত্রী এই কংগ্রেস দলের মন্ত্রী ছিলেন, তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র বাংলার এই অপমানের। যে বন্দে মাতরমের ধ্বনি নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল, স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, যে বন্দে মাতরম উচ্চারণ করে হাসি মুখে বিপ্লবীরা ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন গলায়, সেই বন্দে মাতরমকে নিষিদ্ধ করবার জন্য এখানে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করেছিল। মুখ্যমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন। যেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে, প্রতিবাদ করেছিলেন। যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে তিনি আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন, এটা ভাবলে তাকে আশ্চর্য হতে হয়। সেদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকলেও তার কোনো প্রতিবাদ করেছিলেন? তার কোনো প্রতিবাদ করেননি। যেদিন ফিরহাদ হাকিম প্রকাশ্যে বললেন যে সেদিন আর বেশি দেরি নেই, যেদিন কলকাতার অর্ধেক মানুষ, মানে বাংলার অর্ধেক মানুষ, 50% বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে, সেদিন একবারও মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে সাবধান করেছিলেন? বাংলার কথা বলছেন, বাঙালির কথা বলছেন, রামধনুকে রংধনু বানানোর কথা বলছেন। বাংলার ভালোবাসা, বাংলার ঐতিহ্য শিখতে হবে। আরে বিজেপি বাঙালির পার্টি, বাংলার পার্টি। যদি কেউ মনে করে দেখেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন আর বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন, ভুল করছেন। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনভোকেশন মিটিং হয়, যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর তাকে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথের কোনো প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি রবীন্দ্রনাথের কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান, তার জন্য ব্যবস্থা করেছিলেন। যেদিন রবীন্দ্রনাথ বক্তৃতা করেন, একটু পড়বেন, দয়া করে পড়বেন, সবাইয়ের কাছে আহ্বান জানাচ্ছি। সেদিন রবীন্দ্রনাথের বক্তব্যটা, ইউনিভার্সিটি কনভোকেশনের বক্তব্যটা রবীন্দ্রনাথ কি রাখছেন একবার পড়বেন, হাত জোড় করে অনুরোধ করছি পড়বেন। আর সেদিন যেদিন রবীন্দ্রনাথ বক্তব্য রাখেন, সেদিন সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সেই বক্তৃতাকে বয়কট করেছিল, কারণ বাংলা ভাষা দেব ভাষা থেকে উৎপত্তি হয় একটি ভাষা হিসেবে। মুখ্যমন্ত্রী তো বললেন বাংলার ইতিহাস 4 খণ্ডে বার করবেন। আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের উপর তার দখল নিয়ে তো সেটা নিয়ে তো কোনো প্রশ্ন করা যায় না। তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা ভাষার ইতিহাস 2000 থেকে 2500 বছরের পুরনো। এরকম মোটা মোটা 4 খণ্ডে নাকি হাত দিয়ে দেখালেন কেউ লিখেছে। আলাপন বাবুকে জিজ্ঞাসা করলেন কত দূর আলাপন, উনি বললেন খালি সমস্ত কিছু হয়ে গেছে, খালি প্রিফেস লেখা বাকি। মানে কোথায় গেল সেই 4 খণ্ডের বই? এই অসামান্য আবিষ্কার যে বিজ্ঞানীরা, মানে ভাষাবিদরা করেছিলেন, 2500 বছরের পুরনো বাংলা ভাষা, বাঙালিকে নতুন করে চিন্তা ভাবনা করতে হলো। মানে একদম বিদ্যাসাগর স্বর্গে যেখানেই তেমন চমকে চমকে উঠছে এদের আচরণ দেখে। বাংলা ভাষার ইতিহাস 2500 বছর আগে নাকি বাংলা ভাষা ছিল, এরকম একটা আমাদের বাঙালির এত বড় গর্বের বিষয়। কত মানুষ কলেজ স্ট্রিটে এখন অপেক্ষা করছে 4 খণ্ডের ওই বই পাওয়ার জন্য। কেউ কেউ নবান্নের সামনে দিয়ে ঘুরছে, কোথায় গেল 4 খণ্ডের বই? সব বাঙালি হয়ে উঠেছে রাতারাতি। এত বড় বাংলা ভাষার প্রতি ভালোবাসা একদম চারিদিকে। আবার অমিত মালবীর টুইট দিয়ে বিরাট কিছু লোক নেমে পড়েছেন, কি ভুল বলেছে সেটা একটা রিটুইট করেছে। হ্যাঁ, কোনো জায়গায় সে যেটা বোঝাতে চেয়েছে ভাষার কারণে কোনো জায়গায় তার কমিউনিকেশন গ্যাপ হয়েছে, কিন্তু কি ভুল বলেছে? বাঙালি বলে কোনো ভাষা আছে নাকি? বাংলা ভাষা আছে, বাঙালি ভাষা নেই। বাংলা ভাষায় বাংলাদেশের লোক কথা বলে, বাংলা ভাষায় কথা বলেই বাংলাদেশের লোককে নিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিতে হবে, আর বারাসাত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি থেকে তাদের ফেক আধার কার্ড তৈরি করে দিতে হবে। এটা কোথায় লেখা আছে? ওখান থেকে যে
বাড়ি, বালক ব্রহ্মচারীর বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি? কোথায় ছিল সৌগত রায়ের বাড়ি? কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সিদের বাড়ি? ওখানে গান্ধীবাদ, মার্ক্সবাদ, বিজেপির একাত্ম মানববাদ কিছু চলেনি। একই বৃন্তে দুটি কুসুম চলেনি। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন চলেনি। আমরা ওখান থেকে সেটা শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান, রানী জ্যোতির্ময়ী, এন.সি. চ্যাটার্জির অবদান, সেটা মেঘনাথ শাহর অবদান, রমেশচন্দ্র মজুমদারের অবদান। সেদিন অবস্থানের বিপক্ষে গিয়ে রতনলাল ব্রাপর এবং জ্যোতি বসু ভোট করেছিলেন পশ্চিমবঙ্গের পক্ষে। আজকে বাঙালির ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকে জন্মদিন করে দিচ্ছেন পশ্চিমবঙ্গের 1 বৈশাখে। এটা চলবে না। বাঙালি অশিক্ষিত নয়, বাঙালি মূর্খ নয়, বাঙালি রাজনৈতিকভাবে অচেতন নয়। বাঙালির বই পড়ার ঐতিহ্য আছে, বাঙালির বই মেলা আছে, বাঙালির মতো বই কেনে এরকম কোন প্রদেশ আর নেই। এটা প্রতিষ্ঠিত, সর্বজন বিদিত। এত বেশি বই একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, এত বেশি বই কোনো জায়গায় বিক্রি হয় না। সেই বাঙালিকে মূর্খ মনে করার চেষ্টা করছেন। যারা শুদ্ধভাবে বাংলা কথা বলতে পারেন না তারা পর্যন্ত দেখছি আক্রমণ করছেন বাংলা এবং বাঙালি নিয়ে, চোখের জল ফেলে ভাসিয়ে দিচ্ছেন। বাংলা তো সব জায়গায় এগিয়ে। নিয়ে যান 40 লক্ষ মানুষকে পশ্চিম তুলে নিন, 40 লক্ষ পরিযায়ী শ্রমিককে বলে চলে আসুন এখানে কাজ দেব। আছে ক্ষমতা? প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ করছে পরিযায়ী শ্রমিকরা, প্রতিনিয়ত। প্রত্যেকটা প্রদেশে বিজেপির সঙ্গে তাদের কন্ট্যাক্ট আছে যে এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করুন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। আগে একটার পর একটা জাল আধার কার্ড, বিভিন্ন নাম নিয়ে মাথায় সিঁদুর লাগিয়ে শাখা পলা পড়ে নেমে পড়েছিল পরিচারিকা হিসেবে, অন্য নাম নিয়ে, ছদ্ম নাম নিয়ে, রাধা, সোনা, মনা, বিভিন্ন নাম। তারা কোথায় গেছে? হঠাৎ আতাতি হারিয়ে গেছে। চলে যান গুড়গাঁওয়ে, চলে যান নয়দায়, পরিচারিকা পাওয়া যাচ্ছে না। কেন? বিহারে কোথায় কাকে ধরছে তার ভয় সব আস্তে আস্তে পালাচ্ছে। এরা ভয় পেয়ে এলাকা ছাড়ছে, আরেকজন ভয় পেয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থা। কে বিদ্যুৎজন? কোন বিদ্যুৎজন? বাড়ি কোথায় ছিল? ওইখানে যখন বাঙালি হিন্দু মেয়েদের উপর একের পর এক বলাৎকার চলছিল বাংলাদেশে, যখন ইন্দিরা গান্ধীর কুশপুত্তলিকার সঙ্গে নোংরামি করা হচ্ছিল, প্রতিনিয়ত করা হচ্ছে, ওখানে যখন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরি 70,000 বইকে জ্বালিয়ে দেওয়া হলো, যখন ছোট ছোট বাচ্চাদের স্কুলের বাচ্চাদের বইগুলোতে আগুন ধরানো হলো মুর্শিদাবাদে, তখন কোথায় ছিল বিদ্যুৎজনেরা? কাদের বিদ্যুৎজন? কে বিদ্যুৎজন? ওগুলো সব মুখ্যমন্ত্রী তৈরি করা বিদ্যুৎজন, ও তৃণভোজী বিদ্যুৎজন। বিদ্যুৎজনরা চুপ ছিলেন কেন? মহেশতলায় আক্রমণটা চোখে পড়েনি? বিদ্যুৎজনরা মোমবাতিটা কোথায় রেখেছিলেন? ঘরের মধ্যে কোথায় ঢুকিয়ে রেখেছিলেন মোমবাতি? রাস্তা বেরোতে পারেননি? খিদিরপুরে যখন বেঁচে বেঁচে দোকানগুলো আগুন লাগানো হলো, কোথায় ছিলেন বিদ্যুৎজনেরা? যখন নদিয়ায় বিভিন্ন স্কুলের সামনে পোস্টার পড়ে গেল যেখানে মূর্তি পুজো বন্ধ করো, কোথায় ছিল বিদ্যুৎজনেরা? মুর্শিদাবাদে প্রতিমা তৈরি করে, দুর্গাপুজো, কালী ঠাকুরের মূর্তি, সরস্বতীর মূর্তি তৈরি করে বলে এই অপরাধে বাবা আর ছেলেকে কুপিয়ে খুন করা হলো, কোথায় ছিল বিদ্যুৎজনেরা? যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য নোংরা ভাষায় আক্রমণ করা হলো, একজন জিহাদি দাঁড়িয়ে আক্রমণ করলো আজকে ডোমজুড়ের ওখানে ঘটনার পরে, কোথায় ছিল বিদ্যুৎজনেরা? প্রতিবাদ করেছিলেন? বিদ্যুৎজনের কথা বলছেন বাংলা বাঙালি, আর তার মধ্যে সিপিএম ঢুকে পড়ছে, বামপন্থী। যেদিন কমিউনিস্ট পার্টির নেতাকে বাংলাদেশে প্রথম গুলি করা হলো সেদিন দাঁড়িয়ে কলকাতায় মিছিল বার করেছিলেন, যেখানে জেনোসাইড চলেছে, প্রতিদিন হিন্দুদের বাড়ির মেয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় প্রতিবাদ? এপার বাংলা ওপার বাংলা এক, দিবে আর নিবে, মিলিবে। এসব চালাকি সহ্য করবে বাঙালি? আমি আবার বলছি, বাঙালি অশিক্ষিত নয়, বাঙালি মূর্খ নয়, বাঙালি রাজনৈতিকভাবে অচেতন নয়, বাঙালি ইতিহাস বিস্মৃত নয়। বাঙালি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। জাতীয়তাবাদী যারা মুসলমান আছেন, মুক্ত মনস্ক যে মুসলমানেরা আছেন, যারা আধুনিক পৃথিবীতে বেঁচে থাকতে চান, উচ্চ শিক্ষা নিজের ছেলে মেয়েদের শিক্ষিত করতে চান, যারা সমাজের মূল স্রোতে আসতে চান, তারা এদের সমর্থন করে না। আজকে সমস্ত মুসলমানকে যারা আফজল গুরুর লাইনে দাঁড় করিয়ে দিতে চাইছে বিজেপি, তার বিরোধিতা করছে। আমরা চাই
বাংলার মুসলমান সৈয়দ মুস্তাফা আলী মুস্তাফা সিরাজের সঙ্গে এপিজে আব্দুল কালামের সঙ্গে এক পথে দাঁড়ান। এই ইতিহাস, এই মিথ্যাচার দিয়ে বদলে দেওয়া যাবে না। দাদা, আজকে যখন বিরোধী দলনেতার উপর হামলা হচ্ছে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মীদের বলেছেন যে বিজেপি নেতা দেখলেই জয় বাংলা বলবেন, জয় বাংলা বলে প্রকাশ। এটা তো প্ররোচনা, এটা তো প্ররোচনা। উনি কি মনে করছেন একতরফা এরকম চলতে পারে নাকি? বিজেপি নীতিগতভাবে কোন নির্বাচিত সরকারকে 356 দ্বারা প্রয়োগ করে ফেলে দেওয়ার পরিপন্থী। বিজেপি নীতিগতভাবে কোন জায়গায় 355 দ্বারা জারি করেছে সরকারের বিপরীত অবস্থানে গিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করবার বিরুদ্ধে, নীতিগতভাবে বিরুদ্ধে। কিন্তু প্রত্যেক জিনিসের একটা সীমা থাকে। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা ঘটছে, এটা ধীরে ধীরে মণিপুর বলছেন, তো মণিপুরকে ছাপিয়ে যাচ্ছে। আজকে আরো একটি কথা বলেছে যে আপনি একমাত্র পুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ জমা দেন এনসিআরবির কাছে। পশ্চিমবঙ্গের জমা দেওয়া রিপোর্টের তালিকার মধ্যে দেখুন, এই যে দিল্লিতে সব নেতারা এসসি এসটি ওবিসি নিয়ে কথা বলেন, পার্লামেন্ট অচল করে দেন, একবার তালিকাটা দেখুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক খুনের তালিকা। কত সংখ্যালঘু আছে, কত ওবিসি আছে, আর কত এসসি আছে, কত এসটি আছে। এসটিদের উপরে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সংখ্যালঘুর যে মৃত্যু, যে আক্রমণ পশ্চিমবঙ্গে হয়েছে, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তা হয়নি। রাজনৈতিক খুনের যদি ঘটনা ধরেন, তাহলে মণিপুরকেও সেটা ছাপিয়ে যাবে প্রাণহানির ঘটনা। মণিপুরে কোনো মহিলার সঙ্গে অভব্য আচরণে যে কেউ সমর্থন করেনি, নিন্দাযোগ্য। সেখানে সরকার চেষ্টা করেছে। উত্তর পূর্ব ভারত অত্যন্ত সেন্সিটিভ জায়গা। অতীতে কোনোদিন কংগ্রেস এবং বিজেপি, জনসংঘ কিংবা কংগ্রেস কোনোদিন এ নিয়ে বিতর্ক তৈরি করেনি। প্রত্যেক সময় সরকারের পাশে ছিল। কিন্তু এটা তো সরকারকে কার্যত এটা নিয়েও তো রাজনীতি চলেছে। একটা স্পর্শকাতর বিষয় উত্তর পূর্বাঞ্চল, সেখানটা নিয়েও রাজনীতি চলেছে। কংগ্রেসের মন্ত্রী তিনি বলে দিলেন যে উগ্রপন্থীরা কোথা থেকে এসছে, পাকিস্তান থেকে এসছে, এর কি প্রমাণ আছে? তিনি আবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পি চিদম্বরম। তারপরে যখন দেখলো যে মহাদেবের ত্রিশূল তিনটেকে আগে গেঁথে দিয়েছে, তারপরে সব গল্প শেষ হয়ে গেল। এখন আবার তারাও দিচ্ছি এসআইআর বলে চিৎকার করছেন। ওনাকে বলুন না যে বিজেপির এই ইডি সিবিআই অতি সক্রিয়তা নিয়ে আজকে সিপিআইএম এবং কংগ্রেস একসঙ্গে গলা ফাটাচ্ছে। অধীর চৌধুরী উল্টে যে তদন্তের গতি স্লথ হয়েছে, উনি বলুন অধীর চৌধুরী একবার দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে বিজেপির এই যে তদন্ত, এটা রাজনৈতিক প্রতিহিংসামূলক তদন্ত হচ্ছে। বলাতে পারবেন অধীর চৌধুরীকে দিয়ে? বলাতে পারবেন না। উনি আরো একটি কথা বলেছেন যে একজনের নামও যদি বাদ দেওয়া হয়, আমি চ্যালেঞ্জ করছি যে এরপর কোন বিজেপি নেতা বাংলায় পা দিয়ে দেখা আমরা বুঝে নেব। বলছে যে কারোর নাম যদি এসআইআর এ বাংলা থেকে একজনের নামও বাদ যায়, আপনাদের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেছে যে একজন বিজেপির নেতাও বাংলায় পা দিয়ে দেখা আমরা বুঝে নেব। বিজেপি সুব্রত মুখার্জি একবার বলেছিলেন এমার্জেন্সির সময় যে জেপির ফ্লাইট কি করে কলকাতায় নামে আমি বুঝে নেব। তার পরের ঘটনা প্রত্যেকের জানা। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় ফিরতে পারে আছে কারোর দয়ায় নয়, ভারতবর্ষের মানুষের আশীর্বাদ নিয়ে। দাদা, তৃণমূলের চিফ হুইপ পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ গতকাল মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই, এবং তারপর তার পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। তার জায়গায় বসানো হয়েছে কাকুলি বৈদ্যস্তিদারকে এবং নতুন ডেপুটি লিডার করা হয়েছে শতাব্দী রায়কে। দেখুন, আপনার বাড়িতে আপনি কি নিয়ে, আমাদের কাছে তৃণমূল এক, পশ্চিমবঙ্গের মানুষের কাছে তৃণমূল এক। পশ্চিমবঙ্গের মানুষ জানে প্রশাসন, পুলিশই তৃণমূল, তৃণমূলই পুলিশ, সমাজ বিরোধী পুলিশ, তৃণমূলের নেতা নেত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে। আর তৃণমূলের কাছে রাজনীতি একটা খেলা। সেজন্য মানুষ এই দলটাকে এখন উৎখাত করবে। এদের আভ্যন্তরীণ সমীকরণ নিয়ে কোনো মানুষের কোনো আগ্রহ নেই। আর মানুষের যেখানে কোনো আগ্রহ থাকে না, স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সেটা নিয়ে উৎসাহ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত অঞ্চল ঘুরে ঘুরে দেখছেন তিনি, এবং সেখানকার কি সমস্যা আছে এগুলো শুনছেন। আজকে মেদিনীপুরে থাকবেন, কাল কি মানুষ উনি জানেন না সমস্যা কি আছে? তিলপাড়া ব্যারেজে ফাটল ধরলো কেন? ইললিগাল স্যান্ড মাইনিং। উত্তরবঙ্গের লক্ষ লক্ষ একর জমি চলে যাচ্ছে জলের নিচে, কারণ কি? নদী কেন গতিপথ বদলাচ্ছে? ইললিগাল স্যান্ড মাইনিং, নদী থেকে পাথর তুলে নেওয়া। এটা সারা রাজ্য জুড়ে চলছে। বিভিন্ন জায়গায় একটা অবৈজ্ঞানিক ভাবে বাঁধ তৈরি, বাঁধ দিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় ফেরিঘাটের নামে নদী পারাপার করবার জন্য
জিনিসপত্র বসিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেসের অকারণের কেন্দ্র বিরোধিতার কারণে এবং শুধুমাত্র খেলামেলার দিকে মন দেওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবন যন্ত্রণা থেকে এই সরকার নিজেকে দূরে সরিয়ে রেখেছে। যারা দেখছি বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভায়, বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভায় যে দুজন WBCS অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, যে আপনার রাজ্য সরকারি কর্মচারী, আপনাদের চাকরি হারাবার কোনো ভয় নেই, কিন্তু এই অন্যায়, এই লুঠের কাছে মাথা নত করবেন না। এই সরকার বেশি দিনের জন্য নেই, এই সরকার চলে যাবে। আপনারা এই সরকারের কাছে আত্মসমর্পণ করে নিজেদের বিপদ বাড়াবেন না, নিজেকে কলঙ্কিত করবেন না। অভিষেক আজকে বলেছেন যে কোন কোন বুথ লেভেল অফিসাররা সিপিএম এর হয়ে বিজেপির হয়ে কাজ করছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে চিহ্নিত করে দ্রুত আমরা সরাবার। যদি কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করেন, কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করেন, আর কেউ তো তৃণমূল কংগ্রেসের চাকরি করে না। ওখানে যারা চাকরি করছেন তারা তৃণমূল কংগ্রেসের চাকরি করছেন না, পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছেন। যদিও তৃণমূল কংগ্রেস গত 14 বছর ধরে এই সরকারটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকারই রেখে দিয়েছে। আপনার দলের একজন সাংসদ আজকে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েকটি ধারায় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। যে সাংসদ চিঠি পাঠিয়েছেন এর প্রশ্নের উত্তর তিনি দেবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একটু বলুন, মহামন্ত্রীর সঙ্গে ঝগড়ার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো, যে পদে তিনি ছিলেন। আমরা তো বলছি যে পারিবারিক অশান্তির মধ্যে ঢোকার আমাদের কোনো ইচ্ছা নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাগী মানুষ, আর এমনি তার মধ্যে বীররসের আধিক্য প্রথম থেকেই আছে। আর মহুয়া মৈত্র আমাদের একজন মানে কলিগ, উনিও একটু আবেগপ্রবণ, অনুভূতি প্রবণ। এখন এই দুজনের মধ্যে এই ধরনের ঝগড়া, বিভিন্ন জায়গায় সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন ভিন্ন ভিন্ন রাজ্যের। আমরা তো বাংলায় রাজনীতি করি, একই ফ্র্যাটার্নিটির, আমাদের খারাপ লাগছে। আমরা চাই দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। কল্যাণবাবুর বিরাট বাড়ি হয়েছে, বাড়িটাও সুন্দর, ওখানে গিয়ে দুজন একসঙ্গে বসে লনে চা খান, এটাই দেখতে আমাদের ভালো লাগে। রিসেপশন আছে, একটু উইশ করবেন। মহামৈত্রর রিসেপশন আছে আজকে, বিয়ে রিসেপশন আছে, ওনাকে যে যেখানে থাকুক ভালো থাকুক। আমাদের বিরোধিতা রাজনৈতিক বিরোধিতা, ব্যক্তির সঙ্গে আমাদের কোনো আক্রোশ বিরোধিতা নেই। যে যেখানে থাকবেন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, দাম্পত্য কলহ থেকে দূরে থাকুন, প্রত্যেকে ভালো থাকুন। শুভেন্দুর উপরে যে আক্রমণ, তাই নিয়ে কি অমিত শাহর কাছে যাবেন আপনারা? দেশের গৃহমন্ত্রী প্রত্যেকটা বিষয়ের কাছে জানা, তাকে নতুন করে গিয়ে জানাবার কোনো প্রয়োজন নেই। পুরো বিষয়টা জানেন। আমার সঙ্গে এই ঘটনা নিয়ে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কথা হয়েছে, কালকে সকালে আবার কথা হবে। পার্টি পুরো বিষয়টি জানেন, অন্যান্য মন্ত্রীরাও শুনেছেন এবং তারাও বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দাদা, পশ্চিম মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদ একটা কর্মসূচি দিয়েছে আগামী 1 মাস ধরে। বাংলা মাধ্যম স্কুল তারা 1 মাস ধরে বিজ্ঞপ্তি পাঠিয়েছে সমস্ত স্কুলগুলোতে, যাতে বলা হচ্ছে এসো বাংলা শিখি, বাংলাকে ভালোবাসি। পশ্চিম মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ একটা 1 মাসের কর্মসূচি নিয়েছে। বাচ্চাগুলোর জন্য চিন্তিত, আমি অত্যন্ত চিন্তিত এই কারণেই, কারণ যে কোনো সময় ওরা গুলি খেয়ে যেতে পারে। কারণ এভাবেই উত্তরবঙ্গের দুটি ছেলে, তারা বাংলা মাস্টার মশাই চেয়েছিলেন, তার জায়গায় উর্দু মাস্টার মশাই পৌঁছে গিয়েছিল। কারণ ওদের এজেন্ডার মধ্যে আছে পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে 50% মানুষ উর্দু বলে। ফিরহাদ হাকিম যেটা বলেছিলেন, তো সেখানে আন্দোলন করতে গিয়ে দুজনে গুলি খেয়েছেন। একজন গুলি খেয়ে এখনো অসুস্থ হয়ে বেঁচে আছেন, দুজনের এখনো সৎকার হয়নি। তাদের বাবা মা নিজেদের বাড়ির সামনে দেহগুলোকে পুঁতে রেখে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশকে শাস্তি দিয়ে, যারা গুলি চালিয়েছিলেন বা যারা এই ঘটনার সঙ্গে ছিলেন, তাদের শাস্তি দিয়ে একটা বার্তা দিন। আমি এই ছেলেগুলোর জন্য খুব চিন্তিত। বাংলাকে ভালোবাসি বলতে গেলে আবার কোনো উর্দুবাসী এসে গুলি না চালিয়ে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে হিন্দু ধর্ম বোঝার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই শ্রীরামকৃষ্ণ এবং শ্রী সারদা দেবীর এবং বিবেকানন্দের কর্মক্ষেত্র। তারা বাংলায় কথা বলতেন, বাংলা শিখতে বা বাংলায় কথা বলতে অন্য কোথাও যাওয়ার যেমন দরকার নেই, হিন্দু ধর্মের জন্য অন্য কোথাও যাওয়ার দরকার। তোতাপুরীর নামটা বলতে ভুলে গেছেন, মনে করিয়ে দেবেন একটু। আর একটু দয়া করে গভীর রাতে কামারহাটি, বরানগর, দক্ষিণেশ্বর এসব জায়গায় একটু কান পাতবেন গভীর রাতে, যখন বাস ট্রাম চলে না, মানে গাড়ি ঘোড়া নেই, দেখবেন একটা কান্নার শব্দ পাবেন, ডুকরে ডুকরে কাঁদছে রামকৃষ্ণ।
উনি কাঁদছেন। বেলুর মঠে যাবেন, ওই জায়গাও দেখবেন একটা কান্নার আওয়াজ ওই আবহ সঙ্গীতের মতো ভেসে আসছে, যে কোথায় ছিলাম কোথায় এসেছি। আমি বলে গেলাম যত মত তত পথ, আর আমাকে নিয়ে ডাস্টবিনের ওপরে, যে বাড়ির সঙ্গে ঝগড়া তার বাড়ি ডাস্টবিনের ওপরে কাঁচের বাক্সে আটকে দিয়েছে, দিয়ে বলছে সব মত এক পথ, সেই পথ তৃণমূলের পথ। রামকৃষ্ণ কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। মমতা আরো বলেছে যে মমতা আরো বলেছে যে মাকে কেউ মাদার বলে, কেউ আম্মা বলে। সবাই বলে, আমরা কি করতে পারি? এর মধ্যে মা কত থেকে এলো? আমরা তো জানি মা মাটি মানুষ, মায়ের অবস্থা কি আছে এখন পশ্চিমবঙ্গে সেটাও মানুষ জানেন। আর মানুষ তো মাটিতে পড়ে এখন গড়াগড়ি খাচ্ছে, গল্প তো শেষ। এরপরে তো একটাই রাস্তা খোলা, জয় জগন্নাথ।